আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আজকে আমরা যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে। তো এই দুইটা নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চাই আমি, অর্থাৎ প্রায় একটা ঘন্টা আলোচনা আপনাদের সামনে করব। সাহায্য করবে আমার বিএমডব্লিউ। তাছাড়া এই জিনিসগুলো না আসলে বেশ ক্রিটিক্যাল জিনিস এবং আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তারপর দেখেন, আমি গতিশক্তির সূত্র কিন্তু ডব্লিউ ইকুয়াল এফএস লিখতে পারি, বাট এফএস না লিখে কেন কিন্তু হাফ এম ভি স্কোয়ার হয়েছে সেটা কিন্তু আমাদেরকে ভালো করেই জানতে হবে। তারপর আমাদের বিভব শক্তির ক্ষেত্রে উপর থেকে যখন নিচে যখন বস্তু পড়বে তখন mgh, বাট স্প্রিংয়ের ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার। আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি আপনারা এখন ফ্রি না থাকেন, মানে আমার ভিডিওটা যখন দেখছেন মনে করেন আপনি ফ্রি নাই, এখন দেখেন না, কোনো সমস্যা নেই, বাট যে সময়টা আপনি ফ্রি থাকবেন, আপনার মন মানসিকতা খুব ভালো থাকবে, আপনি খাতা কলম নিয়ে তারপরে একটু কানে হেডফোন দিয়ে শুনতে পারেন, যাতে করে আপনার মনোযোগটা ঠিক থাকে। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা কথা বাড়াচ্ছি না। আমাদের গতিশক্তি সমস্ত জিনিস আর বিভব শক্তি সমস্ত জিনিসগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা করার মুখ্য বিষয়। তো আমাদের প্রথমত জানতে হবে যে গতিশক্তি আসলে কাকে বলা হয়। প্রত্যেকটা সংজ্ঞাগুলো আপনারা লিখে নেবেন। হ্যাঁ, প্রত্যেকটা সংজ্ঞা আপনারা এখান থেকে লিখে নেবেন। ইয়েস, ওকে। লিখছে যে গতির কারণে বস্তুর যে শক্তি হয় বা বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। একটু আসেন ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার এখানে আমাদের বিএমডব্লিউটা চলবে, আমি এখন এখানে একটা কী করব, বল প্রয়োগ করব। তাহলে বল প্রয়োগ করলে সে একটা গতিশীল হবে, সে গতিশীল হবে। তো গতিশীল যখন হবে, তার সামনে যদি কোনো কিছু আসে তাকে সে ধাক্কা দিতে পারবে না কি পারবে না? অবশ্যই পারবে। তো ধাক্কা দিয়ে যখন সে দূরে সরাতে পারবে, তখন এখানে অবশ্যই কী করে ফেললো, কাজ করে ফেললো এক ধরনের। তখন এখানে আমি যদি একটা বস্তু রাখি, এই যে আমাদের ঠিক এই বস্তুটা এরকম, আমি এখানে একটা বল প্রয়োগ করেছি নাকি? হ্যাঁ, তারপরে এখানে বল প্রয়োগ করবে, তারপরে তাকে সামনে কিছু দূরে এগিয়ে নিয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে, আমার এই বস্তুটা, তাহলে আমাদের জিনিসটার একটু জায়গাটা আইডেন্টিফাই করি। তাহলে এই অবস্থানে আমাদের মার্কারটা ছিল, তারপরে তাকে বল প্রয়োগ করলো, অর্থাৎ এই যে এটা গতি নিয়ে যাচ্ছিল, তারপরে এটাকে বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করার পরে আমাদের এই অংশটুকুতে নিয়ে আসলো, তাহলে যে বি অংশ, লক্ষ্য রাখেন। তাহলে আমাদের এখান থেকে একটা স্মরণ ঘটেছে, অর্থাৎ এ থেকে বিতে একটা স্মরণ ঘটেছে। আর যখন আমাদের বিএমডব্লিউটা এটাকে একটা বল প্রয়োগ করেছিল, তখন সেখানে আমাদের এফ ছিল, অর্থাৎ বল ছিল, আর এখানে স্মরণ হয়েছে। দ্যাট মিনস এফ এবং এস দুটোই আছে। দ্যাট মিনস এ কী করেছে, কাজ করেছে। কথা বুঝতে পারছি? অর্থাৎ তাই বলছে যে গতির কারণে বস্তুটা কিন্তু গতি হয়ে আসছিল, গতিশীল। তাহলে গতির কারণে বস্তুর যে শক্তি হয়, তাহলে অবশ্যই তার মধ্যে এক ধরনের শক্তি ছিল। শক্তি না থাকলে তো সে কাজ করতে পারবে না, তাই না? বা বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই গতিশক্তি বলা হয়। দ্যাট মিনস আপনি যখন এটাকে গতি নিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তাহলে এর মধ্যে গতিশক্তি রয়েছে। তারপর আমি যদি এক কাজ করি, আমার এই কলমটাকে আপনাদের দিকে এইভাবে ছড়িয়ে পারলাম মনে করেন, তাহলে গতি নিয়ে যাবে, তাহলে এর মধ্যে গতিশক্তি থাকবে। তাহলে কয়েকটা উদাহরণ তো অবশ্যই জানা দরকার। ওকে, তাহলে আমরা কয়েকটা উদাহরণ জানার চেষ্টা করি এই সম্পর্কিত। আমি অবশ্য প্রত্যেকটা জিনিসই লিখে রাখছি আপনাদের জন্য, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর আপনারা এগুলো লিখে নোট করে রাখতে পারেন। হ্যাঁ, আপনারা সবগুলো নোট করে নিন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যেমন দেখেন, ফুটবল দিয়ে যখন কোনো কিছুকে আমরা আঘাত করব, তখন ফুটবল যখন আমরা পা দিয়ে আঘাত করি, তখন তার মধ্যে এক ধরনের আমরা বল প্রয়োগ করে দিই। আর বল প্রয়োগ করার ফলে ফুটবল কী হয়, সামনের দিকে অগ্রসর হয়, সে এক ধরনের গতি নিয়ে যাচ্ছে। গতি নিয়ে যাওয়ার পরে যখন আমাকে বা কোনো একটা বস্তুকে যখন এইভাবে মারলো, তখন মারার ফলে সে কিন্তু তার জায়গাটা কী করে দেবে, চেঞ্জ করে দিবে, এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাবেন। এটা ব্যাস। আমাদের মানুষকেও যদি ওরকম করে মারা হয়, তাহলে তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে পড়েই যেতে পারবো। ওই রকম ফুটবল দিয়ে যদি মারা হয়, হয় না? অবশ্যই আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যেতে পারবো, তখন ওই ফুটবলটা এক ধরনের কাজ করতে পারবে। তাহলে ফুটবল দিয়েও কিন্তু যখন কোনো কিছুকে আঘাত করা হবে, যদি আঘাত করার বস্তুটা সামনের দিকে চলে যায়, তাহলে এক ধরনের কাজ হবে। তখন ওই জিনিসটাকে আমরা বলবো, বা ফুটবলের যে গতিটা ছিল সেটাকে আমরা বলবো গতিশক্তি। তারপরে ঢিল মেরে গাছের আম পাড়া, ওই যে আমরা ঢিল এভাবে চালিয়ে দিই, তাই তো? তাহলে আমাদের এখান থেকে যে এক ধরনের গতি আমরা কি করছি, ঢিলকে যখন এভাবে আমরা চালাবো, তখন সেক্ষেত্রে আমরা ঢিলের মধ্যে এক ধরনের গতি প্রয়োগ করে দিচ্ছি, মানে এখানে এক ধরনের গতি দিয়েছি, সে গতিশক্তির প্রভাবেই যাবে, যাওয়ার পরে আমকে আঘাত করবে। কথা বুঝতে পারছেন? গতিশক্তি। তারপরে গতির
গাড়ির গতিশক্তিতে রূপান্তর হওয়া, সেটা তো আপনাদেরকে আমাদের এই সেই BMW দিয়ে বুঝলাম যে আমাদের এই গাড়ি যখন কি হবে স্থির অবস্থান থেকে আস্তে আস্তে গতিশীল হবে, তখন সে কাজ করার একটা সামর্থ্য অর্জন করতে পারবে। আশা করছি এই 3টা উদাহরণ এবং গতিশক্তি সম্পর্কে কিছুটা ধারণা অবশ্যই আমার স্টুডেন্টরা পেয়েছে। তাহলে গতিশক্তি মূলত এক ধরনের কাজ, তো যখন কাজ করা হবে অবশ্যই তার মধ্যে শক্তি থাকতে হবে। তো তাই কাজ এবং শক্তির যে সম্পর্কটা, সে সম্পর্কটা একটু আপনাদেরকে এখন জানতে হবে। এই যাও, তোমাদেরকে এখন দরকার নেই, আপাতত এই জায়গাটাতেই থাকো, আর আমার স্টুডেন্টদেরকে এখন জানার চেষ্টা করি। তাহলে যেহেতু গতিশক্তি আমাদের এক ধরনের কাজ, কেন কাজ সেটা আশা করি বুঝতে পেরে গেছেন। তখন আমরা প্রথমেই যে BMW উদাহরণটা দিয়েছিলাম, সেই BMW উদাহরণটাই কিন্তু এক ধরনের কাজ যে করলো, আমাদের এই মার্কারটাকে সরিয়ে দিল, সরিয়ে দেওয়ার পরে যে কাজ করেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদেরকে এখন ছোট্ট করে জাস্ট এই কথাটা জেনে নিতে হচ্ছে, যেহেতু গতিশক্তি এক ধরনের কাজ, তাই যাহাই শক্তি তাহাই কাজ। তাহলে আমাদের কাজের যেটা সূত্র সেটাও গতিশক্তির সূত্র, একই কথা। তখন একটা বস্তুর মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত সে কাজ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে কাজ করতে পারবে। তাহলে অবশ্যই বলতে পারবো যে আমাদের গতিশক্তির সূত্র যেহেতু Fs, আমাদের কাজের সূত্রটাও আমরা কাজের সূত্র বলবো না, আমরা জাস্ট আমাদের ওই গতিশক্তি দিয়ে যেহেতু বলছি, তাহলে গতিশক্তি সমান আমরা কি বলতে পারবো, প্রথমত Fs। কিন্তু আমরা জানি গতিশক্তি সমান E = ½ mv²। গতিশক্তি সমান ½ mv²। কেন হলো তাহলে? আমাদের তো এটাই হওয়া উচিত ছিল নাকি? তাহলে আমরা এখন ওই দিকে চলে যাব। হ্যাঁ, এবার আমরা চলে যাই আমাদের সেই কাহিনীটিতে। ওকে, খুব ভালো করে বুঝবেন মাই ডিয়ার স্টুডেন্ট প্লিজ। হ্যাঁ, তাহলে আমাদের গতিশক্তি আমাদের Fsই হবে, এটাই কিন্তু হচ্ছে আমাদের প্রথম কথা। আর এটা কখন হবে একটু লক্ষ্য রাখাবেন, মানে আমি আপনাদেরকে আগে এই জিনিসটা বুঝাই ম্যাথমেটিক্যাল থিওরি দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কাজ করি। আমাদের এই যে আমাদের গাড়িটা ছিল, আমাদের গাড়িটার অবস্থানটা একটা কী করবো, শেয়ার করে নেব। এটা হচ্ছে এই অবস্থান। তাহলে এই অবস্থানে আমাদের M ভর বিশিষ্ট গাড়ি আছে। আমার BMW ভর, যদিও আমার খুব ছোট ভরের একটা বস্তু, আমরা ধরে নিলাম আমাদের এই বস্তুটার M যেটা, সেটা হচ্ছে যে 5 কেজি। ওকে, যদিও BMW ভর অনেক বেশি হয় ধরে নেওয়ার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এখন এই বস্তুটা কি হবে, যাচ্ছে সামনের দিকে। ওকে, গেল 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 গেল। তবে বেগটা মাঝে মধ্যে তো পরিবর্তন হয়, তখন ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তাকে যেতে হয়, বুঝতে পারছি আমরা এটা। তারা জাস্ট তারপরে ধরে নিলাম যে এই জায়গাটা থেকে এই জায়গাটাতে সে আসছে। তাহলে এখান থেকে যাত্রা শুরু করেছিল, দ্যাট মিনস তার আদি বেগ আছে এখানে। তো স্থির অবস্থান আমরা ধরলাম না, যে গাড়িটা এখান থেকেই চলছিল। আদি বেগটা আপনি ধরে নেন অথবা স্থির অবস্থাটা ধরতে পারেন, কোনো সমস্যা নেই কিন্তু। হ্যাঁ, তাহলে আদি বেগ ধরে নিলাম আমরা, মনে করেন যে 5 ms/1। আর এখানে শেষ বেগ ছিল আমাদের, আরও চলে গেছে, বাট আমরা শেষ বেগ এখানে v যেটা সেটা ধরে নিলাম আমরা আপনাদের ওই 20 ms/1। আদি বেগ 5 ms/1 আর শেষ বেগ হচ্ছে 20 ms/1। তাহলে বেগের পার্থক্য আছে এখানে, আর বেগের পার্থক্য যেহেতু দ্যাট মিনস এখানে ত্বরণ আছে। তো আমাদের এখানে বস্তুটা আমাদের BMW যখন এখানে ছিল, তার ভর যেটা থাকবে এখানেও তার ভর একই রকম থাকবে, ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস M = কত হচ্ছে, 5 কেজি হচ্ছে। এটা বসিয়ে দিলাম আমরা। এবার এখান থেকে এই অংশটুকুতে যেতে আপনার সময় লেগেছে ধরে নেন যে 5 সেকেন্ড। তাহলে এখন আমার এই গাড়িটার এই জায়গাটাতে গতিশক্তি কত ছিল, অর্থাৎ এভাবে তো যাচ্ছিল, তারপরে এখানে আসলে তার গতিশক্তিটা কতটুকু ছিল, এই জায়গাটাতে সে কতটুকু গতিতে যাচ্ছিল সেটা আপনি নির্ধারণ করতে চাচ্ছেন। তাহলে আমাকে জাস্ট এই মানটুকু দিয়ে বের করতে হবে। তাহলে গতিশক্তি সমান আমরা Fs লিখব, তার কারণ আমরা জানি যে গতিশক্তি মানেই হচ্ছে যে এক ধরনের কাজ, আর কাজের সূত্র যেহেতু Fs, গতিশক্তির সূত্র Fs হবে, এটা আপনি লিখে ফেলেন। তাহলে আমরা জানি Fs, অর্থাৎ আমরা লিখে নিই গতিশক্তি W = Fs। এখন কথা হচ্ছে যে F এখানে তো আমাদের কতটুকু বল প্রয়োগ করেছি সেটা তো দেয় নেই, তাহলে আমাকে ভেঙে ফেলতে হবে। কত, ma, তারপর হচ্ছে s। তখন কেন আমরা ma s নিয়ে আসলাম, F = ma, অর্থাৎ আমার এখানে ভরের মানটা অ্যাপ্লাই করতে হবে। তখন m এর মান উল্লেখ করে দিয়েছে, আমরা যেখানে 5 বসিয়ে দিলাম। এবার ত্বরণ মান নাই, এবার সরণের মান আছে। তো এখান থেকে 5 সেকেন্ড সময় লেগেছিল। আর ধরে নেন এখান থেকে এই অংশটুকু যে দূরত্ব, সে দূরত্বটা হচ্ছে আপনার 12 মিটার ধরে নেন আর কি, 12 মিটার। এবার এখান থেকে আপনার ত্বরণের মানটা তো নাই, তাহলে ত্বরণের মানটা আপনাকে আগে বের করে ফেলতে হবে। ত্বরণ A = হচ্ছে যে কি v - u / কত t। এবার আসেন, তাহলে v মানে শেষ বেগ কত ছিল 20, তাহলে আমরা 20 বসাই, মাইনাস আদি বেগ কত ছিল 5,
তাহলে আমরা এখানে 5 বসাবো। সময় ছিল কতটুকু? 5 সেকেন্ড। তাহলে এখানে আমরা 5 বসাবো। তাহলে 20 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 15 হচ্ছে। আর এখানে আমাদের নিচে থাকছে কত? 5। তাহলে আমাদের এখানে 3 হচ্ছে, অর্থাৎ 3 ms ইনভার্স 2, অর্থাৎ ত্বরণের মান পাওয়া গেল 3। তাহলে আমরা এখানে ত্বরণের মান কত বসিয়ে দিতে পারবো? 3 বসিয়ে দিতে পারবো, ইন্টু সরণ এখান থেকে 12 মিটার ছিল, তাহলে আমরা এখানে 12 বসিয়ে দেবো। তাহলে এখন আমাদের 3 5 হচ্ছে কত? 15। এবার 3 5 হচ্ছে কত? 15, ইন্টু হচ্ছে কত? 12। তাহলে আমাদের 15 গুণিত 12, আমরা 15 গুণিত হচ্ছে কত? 12, 180। 180। আর এটা যেহেতু এক ধরনের গতিশক্তি, শক্তির একক হচ্ছে কত? জুল। কাজের একক, শক্তির একক, গতিশক্তির একক, বিভব শক্তির একক, সবার একক হচ্ছে যে কি? জুল। এবার আসেন, আপনি তাহলে এখান থেকে আপনার এই যে আমাদের বিএমডাব্লিউর হিসাবটা করলেন কত? 180 জুল গতিশক্তি। এবার আপনি তাহলে এই জায়গাটাতে বলতে পারছিলেন যে আমার বিএমডাব্লিউর গতিশক্তিটা কতটুকু? 180 জুল। কথা বুঝতে পারলেন? তাহলে এখন কথা হচ্ছে যে এই জায়গাটাতে আপনাকে দেখান সমস্ত মানগুলো দিয়ে দিয়েছে, কিন্তু আপনাকে এই জিনিসটা দিয়ে যখন আপনি অঙ্কটা সমাধান করবেন, হাফ আছে, এম আছে, আর জাস্ট রেখেছি ভি আছে। ভি মানে কি? শেষ বেগ, আর বস্তুটার ভর। অর্থাৎ বিজ্ঞানীরা এমন একটা সিস্টেম করলো যে আমি তো অনেক সময় এই গাড়িটা কোথা থেকে যাত্রা শুরু করেছিল সেটা নাও জানতে পারি। অর্থাৎ যখন মনে করেন যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিল কোনো একটা জায়গাতে, আপনি কি বলতে পারবেন যে ওই গাড়িটা কোন জায়গাটা থেকে আসছিল? আপনি তো ওটা বলতে পারবেন না। কোন জায়গাটা থেকে আসছে না আসছে সেটা তো জানার তখন দরকার আমাদের পড়বে না। তাহলে আমাদেরকে এমন একটা সূত্র বানাতে হবে এটাকে, যাতে করে জাস্ট যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হলো মনে করেন সেই জায়গাটাতে আসলে শেষ বেগ কতটুকু ছিল সেটা জানবো, আর এই বস্তুটার ভর। আমাদের পেছনের কোনো ঘটনা জানার দরকার নাই, আমার সেকেন্ড জানার দরকার নাই, আমার কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটাও জানার দরকার নাই। আমার বস্তুটা শুধুমাত্র ভর, আর বস্তুটা যদি আমি শেষ বেগ বলতে পারি তাহলে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, আমার এই অবস্থানটাতে গাড়ির আসলে গতিশক্তিটা কতটুকু ছিল। দেখেন, খুব ভালো করে চিন্তা করেন একটু। কিন্তু অর্থাৎ এমনিতে আমরা যদি এটা দিয়ে বের করতে চাই তাহলে অনেকগুলো মান আমার প্রয়োজন পড়ছে, কিন্তু আপনার গাড়ি কোন জায়গা থেকে চলে কোন জায়গা থেকে আসছে সেটা তো অনেক সময় আমরা নাও জানতে পারি। তাই কিভাবে সে চলে আসছে সেটা যদি আমি না জানি তাহলে আমার গাড়িটা শুধুমাত্র শেষ বেগ পাবো, এই জায়গাটাতে শেষ বেগ পাবো। অর্থাৎ মানুষ তো বলতে পারবে যে এই গাড়িটা কিন্তু অনেক স্পিডে আসছিল, এরকম স্পিডে আসছিল, তাহলে আমরা কিন্তু ওই স্পিড অন্তত একটা আন্দাজ করতে পারি। কথা বুঝতে পারছেন? শেষ বেগটা বলতে পারি, আর গাড়ি তো অবশ্যই সেই জায়গাটাতেই থাকবে, গাড়ির ভরটা আমরা বের করতে পারবো। তো গাড়ির ভর এবং গাড়ির শেষ বেগ যদি আমাদের শুধুমাত্র জানা থাকে তাহলে কিন্তু আমরা আমাদের গতিশক্তিটা বের করে ফেলতে পারি। কিন্তু সেই জায়গাতে বাদ কে চলে যাচ্ছে? দূরত্ব বাদ চলে যাচ্ছে, সময় বাদ চলে যাচ্ছে, বাকি এগুলো সবগুলো বাদ চলে যাচ্ছে, জাস্ট এম এবং ভি থাকছে। কিন্তু সেক্ষেত্রে কীভাবে সূত্রটা হইল সেটা আপনাদেরকে একটু জানাই। একটু ভালো করে মনোযোগটা দেন মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে মনোযোগ দেন। ওকে, তাহলে আমাদের এই এফ এস যেটা ছিল, তাহলে আমাদের প্রথমত গতিশক্তি সমান লিখে দেবো যে আমরা জানি গতিশক্তি আমাদের বইয়ে অনেকভাবে উল্লেখ করা আছে, তবে আমরা কে দিয়ে পড়ে আসছি ছোটোকাল থেকে, কাইনেটিক এনার্জি, এটা দিয়েই বোঝাই। তাহলে গতিশক্তির প্রথম সূত্র হচ্ছে যে কি? এফ এস। এটা আমরা আগে লিখে দিতে পারবো। হ্যাঁ, তারপর আমরা এফ ইকুয়াল কত হচ্ছে যে এম এফ এস। এবার একটু লক্ষ্য রাখেন, এখানে এম ঠিকই থাকবে, এই যে এম ঠিক আছে, কিন্তু আমাদের এ এবং এসকে কাটিয়ে দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে জাস্ট ভি স্কোয়ার। তো এখন আমাদের গতির বিভিন্ন সূত্র রয়েছিল, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত? 2as, তারপরে এস ইকুয়াল হচ্ছে যে ভিটি, এস ইকুয়াল হচ্ছে কত? ইউটি প্লাস হচ্ছে যে হাফ এটি স্কোয়ার। তারপরে আপনার কি ছিল? আপনার এটি আপনি জানতে পারলে হচ্ছে। তারপরে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ব্যাস। কিন্তু আমরা সবসময় জাস্ট আমরা স্টুডেন্টরা মুখস্থ রাখি যে এই সূত্র বানাতে হলে আমাদের এই সূত্রটা থেকে এস এর মান বের করতে হবে। তা আমার কথা হচ্ছে যে এখানেও তো আমাদের এ ছিল, এখানেও এস আছে, এটা থেকে কেন বের হলো না? এখানে এ আছে, এখানে এস নাই, কিন্তু কথা হচ্ছে যে আমি যদি শুধুমাত্র বলতে চাই যে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, কিন্তু কথা হলো যে কেন অ্যাপ্লাই হবে? বাকি তিনটা গতিসূত্র কি আমার দোষ করলো? একটু লক্ষ্য রাখবেন, প্রত্যেকটার গতিসূত্রতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমন, সেটা হচ্ছে যে টি আছে, তারপরে এখানেও আছে টি। কিন্তু এটা আমাদেরকে বলে কি জানেন?
তোমার সময় লাগার দরকার নেই, তোমার সময় লাগবে না। অর্থাৎ গাড়িটা কোন জায়গা থেকে যাত্রা শুরু করে একেবারে কত সময় ধরে আসছে, তারপরে লাস্টের দিকে তার শেষ বেগটা কত হয়েছে সেটা তোমাকে জানতে হচ্ছে না। অর্থাৎ তোমার এখানে সময় লাগবে না, তুমি টেনশন করো না, তোমার কোন ধরনের সময় লাগবে না, তুমি আমার কাছে চলে আসো। আর আমরা চাচ্ছিলাম যে কি কোনো ধরনের সময় না লাগুক, আর আমরা চাচ্ছিলাম যে কি কোনো ধরনের আদিবেগ না লাগুক, কোনো ধরনের আমাদের দূরত্ব না লাগুক। কথা বুঝতে পারছেন? তাই এটা আমাদেরকে বলে এদিকে আসো, টেনশন করে রাখো তুমি, তোমার সবাই কিন্তু তোমাকে বলবে যে সময় লাগবে, সবাই বলবে তোমাকে সময় লাগবে না, আমি বলতেছি তোমাকে সময় লাগবে না, চলে আসো। তাহলে আমরা এই কারণে এই সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা অন্য অন্য সূত্রগুলো অ্যাপ্লাই করি না। এই সূত্র থেকে আমরা এএস এর মানটা বের করে ফেলবো। আর স্থির অবস্থানটা আপনার আদিবেগ আমরা শূন্যই ধরে ফেলি, তার কারণ আদিবেগটা স্থির অবস্থান থেকে তো যাত্রা শুরু করবে সে অবশ্যই, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রে এখানের ক্ষেত্রে যেটা সূত্র হবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আদিবেগ যেহেতু শূন্য, দ্যাট মিনস হচ্ছে কত 2as। তাহলে আশা করি আমার স্টুডেন্ট বুঝতে পারছে as ইকুয়াল কত আসবে। তাহলে 2as ইকুয়াল হচ্ছে কত ভি স্কোয়ার, দ্যাট মিনস আমাদের as ইকুয়াল যেটা আসবে সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2। তো আমি জাস্ট as এর বদল ভি স্কোয়ার ডিভাইড বাই 2 বসাতে পারবো, বসিয়ে দিই। তাহলে আমাদের এখানে কী থাকছে, m থেকে গেল, আর as এর বদল কী হবে ভি স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে যে ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই কত 2। তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে কত m ভি স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে এখানে ক্ষেত্রে আপনি এখানে হাফকে টেনে নিতে পারেন না, নিচে যেহেতু 2 আছে, দ্যাট মিনস এখানে 2 টেনে নিলেন, মানে অর্থাৎ উপরে 1 নিচে 2, তাহলে হাফ থাকলো, আর এখানে m ভি স্কোয়ার, অর্থাৎ যে m ভি স্কোয়ার। তখন আমাদের গতিশক্তি সূত্রটা হাফ m ভি স্কোয়ার হয়ে যায়। এবার এখন আপনি চিন্তা করতে পারছেন, এই সূত্র আপনাকে শুধুমাত্র বলে যে শোনো, তুমি শুধুমাত্র আমাকে আমার ভরটা নাও, আর আমার শেষ বেগটা কতটুকু ছিল তার উপর স্কোয়ার বানিয়ে দাও, দিয়ে তখন এই সমস্ত কাজগুলো করো, আমি বলে দিতে পারবো যে ওই জায়গাটা গতিশক্তিটা আসলে কতটুকু ছিল। অর্থাৎ আমার যে বিএমডব্লিউটা আদি অবস্থান থেকে যে চলে আসলে সামনের দিকে আসছিল, আদি অবস্থান থেকে চলে যে সামনের দিকে আসছিল, কথা হচ্ছে যে তোমার এখান থেকে অংশটুকুতে কীভাবে চলে আসলে সেটা জানার কোনো দরকার নেই। এখান থেকে এখানে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে কোনো জানার দরকার নেই। এখান থেকে এই অংশটুকুতে কতটুকু সময় লাগছে তোমার কোনো জানার দরকার নেই। শুধুমাত্র এই জায়গাটাতে আমার বেগ কতটুকু, শেষ বেগ কতটুকু সেটা বলো, আর আমার ভরটা তুমি জানো, তারপরে তুমি আমার গতিশক্তি বের করে দিতে পারবা। তাই আসলে আমাদের গতিশক্তি সমান ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার হয়েছে। আমার স্টুডেন্ট একদম আশা করছি পানির মতন ক্লিয়ার করতে পেরেছে অংশটুকু। হ্যাঁ, তো এবার এই অংশটুকু যদি আপনারা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, একটাই ছোট্ট আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এখানে, এই অংশটুকু যদি বুঝতে পারেন আপনারা, প্লিজ আপনারা একটা ছোট্ট কমেন্ট করে জানেন যে আমার স্টুডেন্ট আসলে বুঝতে পারলো কি না পারলো। আমি সেটা আপনাদের কমেন্ট দেখে বুঝতে পারবো যে আমি আসলে আমার স্টুডেন্টদেরকে বোঝাতে পারলাম নাকি পারলাম না। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন জি স্যার বুঝেছিলাম, আর মিনিটটা বা সেকেন্ডটা একটু উল্লেখ করে দিন যে এই সেকেন্ডে এই সময়টা দিয়েছিলাম। আমি তো ভিডিও বানাচ্ছি, আমি জানি না কত সেকেন্ড হলো এখন আর কি। হ্যাঁ, তো গেল আশা করছি এই অংশটুকুতে। এরপরে আমরা চলে যাব আমাদের বিভব শক্তির ক্ষেত্রে। অবশ্যই আমাকে এগুলো একটু গুছিয়ে রাখতে হবে, নাহলে আবার পরবর্তীতে আমি আবার ওই কিছু করতে পারবো না ভালো মতন করে আবার। আচ্ছা, যাই হোক, তাহলে এবার আমরা চলে যাব আমাদের বিভব শক্তিতে। তো বিভব শক্তি যদি বলতে চাই তাহলে এক কথায় যদি আমরা বলি সেটা কীরকম আপনাদেরকে বলি, একটু সময় নিয়ে নিচ্ছে আসলে এগুলোতে। আপনারা একটু টেনে টেনেও দেখতে পারেন, 10 সেকেন্ড করে যেটা টেনে টেনে যায়। ওকে ওকে আমাদের বিভব শক্তি হচ্ছে আসলে কি, এটি মূলত এক ধরনের সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি বা জমাকৃত শক্তি। সঞ্চিত মানে জমা করা। আমরা যেমন ছোটোকালে আমাদের বাবা মা যখন ওই টিফিন খেতে টাকা দিত তখন আমরা কী করতাম, ওই টাকার কিছু অংশটুকু আমরা জমিয়ে রাখতাম, তাই না? তাহলে ওই যে জমাকৃত একটা জিনিস যেটা, সেটাই হচ্ছে যে আমাদের ওই জমানো টাকা। আর এখানের ক্ষেত্রে বলছে যে কি, যে বিভব শক্তি হচ্ছে কি তোমার জানো, যে শক্তিগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে জমা হয়। তাহলে এক ধরনের জমাকৃত যে শক্তিটা, সেটাই হচ্ছে যে বিভব শক্তি। বাট উদাহরণটা আমাদেরকে জানতে হবে, তাই না? একটু এবার মানে প্র্যাকটিক্যাল জগতের দিকে আমরা আসি। আমাদের এটা আমরা ধরলাম ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠতে আমাদের এই বস্তুটা আছে। এবার যখন আমরা এটাকে উপরে উঠাবো, দেখেন ভালো করে, তার জায়গার পরিবর্তন ঘটিয়ে ফেলছি আমরা, অবস্থানের পরিবর্তন ঘটিয়ে ফেলছি, তাই না? তাহলে অবস্থানের যখন পরিবর্তন ঘটিয়ে ফেলছি আসলে, দেখেন আমি যদি বস্তুটা এখন ছেড়ে দিই, তাহলে কিন্তু এই বস্তুটা আমার হাতে এক ধরনের আঘাত প্রদান করেছে। আঘাত প্রদান করেছে নাকি করেন? অবশ্যই করেছে। তাহলে অবশ্যই সে এক ধরনের কাজ কমপ্লিট করেছে না, এখানে বল প্রয়োগ করেছে না? তাহলে বল তো প্রয়োগ করেছেই, তাহলে এখানে এক ধরনের অবশ্যই কাজ আছে। স্মরণ তো ঘটেনি বলতে পারেন, যে স্মরণ তো ঘটে নাই, কিছুটা না কিছু অবশ্যই পরিবর্তন হালকা হবে। তো এখানে যেহেতু বলও আছে, একটু হালকা স্মরণও সামান্য এদিক ওদিক হবে, তো সে কারণে এখানে অবশ্যই কী হবে, কাজ হবে।
তাহলে যখন আপনি একটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন, এই জায়গাটাতে যখন ছিল তখন তার কোনো বিভব শক্তি থাকবে না। মানে এটা যেহেতু ভূপৃষ্ঠ ধরেছি আমি, তাহলে ভূপৃষ্ঠ থেকে যখনই আপনি তাকে উপরে তুলবেন তখনই তার একটা মধ্যে শক্তি সঞ্চিত হবে। ওই শক্তি যেখানে আসলে সঞ্চিত হয়ে আছে, এখানে যেটা শক্তি হয়ে আছে না, এখানে যেটা শক্তি হয়েছে সেটাই হলো যে এই বস্তুটার বিভব শক্তি বা এই বস্তুটার সঞ্চিত শক্তি। এবার এই সঞ্চিত শক্তিটা সে কী করতে পারে, পরবর্তীতে গতিশক্তিতে পরিবর্তন করতে পারে। মানে যখন সে পড়ে গেল তখন সে গতিপ্রাপ্ত হলো না, তাহলে গতিশক্তিতে সে কনভার্ট করে দিতে পারে। তাছাড়াও আরও বেশ কিছু শক্তিতে কনভার্ট করে। সেটা কি একটু বলি। যেমন আমি যখন এখানে পড়লো তখন এক ধরনের শব্দ হয়, তাহলে শব্দ শক্তিতে রূপান্তর হয়। তারপরে এখানে এক ধরনের ঘর্ষণ হবে, তাহলে তাপ শক্তি উৎপন্ন হবে। তো আমরা অতগুলো হিসাবে এখানে করি না, তাই আমরা বলি যে কি, যখন একটা বস্তুকে একটা জায়গাতে রাখছিলাম, তারপরে জায়গা যদি পরিবর্তন করি এবং পরিবর্তন করার ফলে যদি সে বস্তুটা কাজ করার সামর্থ্য অর্জন করে, তাহলে তার মধ্যে যে শক্তিটা জমা হয়ে থাকে সেটাই হচ্ছে যে স্পেশালি আমাদের বিভব শক্তি। এটার জন্য যদি আমি উদাহরণ আপনাদেরকে বলতে চাই, সেটা অবশ্য সাইকেলের ঘটনা বলি। তখন আমি এখানে লিখে রাখি না অবশ্য, আমি বস্তুর অবস্থান পরিবর্তনের, আচ্ছা যাক, এটা আমি বলি, আমি সাইকেলের কথা বলি। আমরা অনেক সময় এরকম রাস্তাতে দেখে থাকবো, এরকম রাস্তা দেখে থাকি, তাই না? তো এখানের ক্ষেত্রে যদি আমাদের বিএমডব্লিউটাই দিয়ে চিন্তা করায়, যেমন এখান থেকে যখন উঠে তখন এখানে উঠতে কিন্তু আমাদের বহুত কষ্ট হয়, তাই না? ওরে টানতে 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 বহুত কষ্ট। তারপরে এখানে যখন চলে আসবেন তখন এখানে আসলেই আপনি আর কোনো কাজ করতেন না, করে নিজের থেকেই চলে যায়, তাই না? কেন আসলে যাচ্ছে দেখেন ভালো করে। অর্থাৎ যখন এখানে চলছে তখন আসলে কিন্তু আপনি কি করতেছেন, তাকে গতিশক্তি দিয়ে নিয়ে যাচ্ছেন। গতিশক্তি আছে, অর্থাৎ আমি এখন জাস্ট এখানে বলবো গতিশক্তি আছে, গতিশক্তি আছে, গতিশক্তি আছে, গতিশক্তি আছে, গতিশক্তি আছে, গতিশক্তি আছে। এবার যখন আপনি উপরে উঠেছেন গতিশক্তিও দিচ্ছেন, প্লাস ওর মধ্যে এক ধরনের শক্তি জমা হবে। যখনই আপনি ভূপৃষ্ঠ থেকে একটু উপরে উঠবেন তখনই কিন্তু গতিশক্তি প্লাস বিভব শক্তি দুটোই থাকবে তার মধ্যে। গতিশক্তি প্লাস বিভব শক্তি দুটোই থাকবে তার মধ্যে। তখন আপনি যখনই ভূপৃষ্ঠে উঠে যাবেন তখনই তার মধ্যে শক্তি জমা হতে থাকবে। শক্তি জমা হচ্ছে এই জায়গাটাতে এসে সর্বোচ্চ শক্তি। তার কারণ আসলে আর তো সর্বোচ্চ উঁচুতে এই জায়গাটাই এখানের ক্ষেত্রে। তাহলে এখানে সবচেয়ে বেশি বিভব শক্তি জমা হয়ে আছে। তাহলে এখানের ক্ষেত্রে বিভব শক্তি জমা হয়ে আছে, বাট এখানে তার গতি কোনো থাকবে না। তাহলে আপনি যখন আরও একটু সামনে দেবেন তখন তার আস্তে আস্তে দেখবেন যে করে গতি শক্তিতে পরিণত হবে। তাহলে আমরা কি করেছিলাম, বস্তুর অবস্থার পরিবর্তন তো ঘটিয়েছি, তাই না? এবার আপনি সংজ্ঞাটা বলতে পারবেন। আর এটা যে আসলে কেন হয়েছে, যেটি এক ধরনের সঞ্চিত শক্তি, মানে জমা হয়ে থাকে তো তার মধ্যে, ওই জমাকৃত শক্তিটা আপনি পরবর্তীতে কি করেন, ব্যবহার করেন। বুঝতে পারছেন? এবার আসেন, এবার আপনি সংজ্ঞাটা দেখবেন যে সংজ্ঞাটা আসলে কি বলছে। এই যে দেখেন, বলছে যে বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে। তাহলে আমরা বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে, বস্তু এখানে ছিল, এবার বস্তুর অবস্থার পরিবর্তন করে এতটুকুতে নিয়ে আসলাম, তাহলে অবস্থার পরিবর্তন করেছি। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে যদি বস্তুটি কোনো কাজ করার সামর্থ্য অর্জন করে, অবশ্যই কাজ করেছিল, সেটা আপনাদেরকে একটু আগে বুঝলাম, তাহলেই তাকে কি বলা হবে, বিভব শক্তি বলা হবে। তাহলে এখন বিভব শক্তির ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে আমরা এখন চলে যাব আমাদের সূত্রটা আসলে কিভাবে হয়েছে এবং সূত্রগুলো আমাদেরকে কিভাবে করতে হবে সেই বিষয়গুলোকে নিয়ে। হ্যাঁ, ওকে। তো এই ধরনের কয়েকটা উদাহরণের মধ্যে যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে সেই উদাহরণগুলো দুইটা একটু জেনে রাখেন। কি লেখা আছে একটু দেখি। যে রাবারকে টেনে ধরলে, তারপরে হচ্ছে যে বস্তুর উপরে উঠানো। রাবারকে টেনে ধরা, বা আমরা যে ছোটোকালে গুড়লতি খেলি না এরকম করে টেনে ধরে দিতাম না এরকম করে, আসলে কী করি দেখেন, প্রথমত গুড়লতি এই জায়গাতে থাকে, যখন আমরা টেনে ধরছি অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি না, কার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি, রাবারের। তো রাবারের যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন তার মধ্যে আসলে এক ধরনের কী হয়, বিভব শক্তি জমা হয়। যখন আমরা এটাকে ছেড়ে দেবো তখন সে করে চলে যায়, মানে গতিশক্তিতে চলে যায়। অর্থাৎ পেছনে যে বিভব শক্তি জমা করেছিলেন সেটা সামনের দিকে সে কী করবে, গতিশক্তিতে ট্রান্সফার করে ফেলে। আশা করি বুঝতে পারছেন। ব্যাস, এবার এখন গতিশক্তির উদাহরণটা কীভাবে, সূত্রটা কীভাবে আসে সেটা একটু আমাদেরকে জানতে হবে। তো গতিশক্তি, বিভব শক্তি, তারপরে হচ্ছে যে আমাদের ওই শুধুমাত্র কাজ, সবগুলো আমাদের একই রকম কাহিনী। যেহেতু এটা এক ধরনের শক্তি কথা বলেছে, তাহলেই এটা এক ধরনের কাজ হবে, এক কথাই শেষ। তখন শক্তি থাকলে কাজ করা সম্ভব। তাই প্রথমত আমাদের সূত্রটা ডব্লিউ ইকুয়াল কী হবে, এফএসি হবে। অর্থাৎ আমাদের যে বিভব শক্তি আছে না, বিভব শক্তির সূত্রটা ডব্লিউ ইকুয়াল এফএসি হবে। কেন? তার কারণে এখানে তো এক ধরনের কী আছে, কাজ আছে।
তাহলে কাজ এবং শক্তি একই ধরনের জিনিস, দ্যাট মিনস ডব্লিউ ইকুয়াল কি আছে এখানে এফএস আছে। কিন্তু কথা হলো যে আমাদের এখানে এফ ইকুয়াল আমরা mgh লিখি, mgh লিখি। তো এখানে কেন লিখি সেটা একটু আপনাদের বোঝায়। আমাদের একটা বস্তু এই জায়গাটাতে ছিল, এই যে আমাদের বস্তুটা এই জায়গাটাতে ছিল, এবার বস্তুটাকে টেনে উপরে নিলাম, যখন ছেড়ে দেবো তখন সে এক ধরনের কাজ করবে, তাই তো? তাহলে আমাদের এই বস্তুটাকে এই জায়গাটাতে নিয়ে আসলাম, তাহলে এই জায়গাটাতে নিয়ে আসলাম, তাহলে আমাদের এ অবস্থান, আর এটাকে দিলাম আমরা বি অবস্থান, আর এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে এইচ। তো যখন আমরা এখান থেকে উপরে নিয়ে যাই, যখন বস্তুটাকে ছেড়ে দিই, আসলে এটা পৃথিবীর নিজের টানের কারণে তাকে টেনে ফেলে তার দিকে। তো যেহেতু পৃথিবী নিজের দিকে টানছে এটা, তাহলে অভিকর্ষ বলের প্রভাবিত টানছে, অভিকর্ষ ত্বরণে আসলে বস্তুটা পড়ছে। তাই তখন আমাদের একটু আগে যখন আপনাদেরকে সূত্র শিখেছিলাম আমি, তখন আপনাদেরকে লিখিয়ে দিয়েছিলাম এরকম যে ডব্লিউ ইকুয়াল হচ্ছে কত আপনার এফএস, আর এফ ইকুয়াল হচ্ছে কত এম এ থাকলে এস। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখানে লিখেছিলাম এ, বাট এখানে ক্ষেত্রে আমরা জি লিখলাম কেন? তখন এ তখনই হবে, ত্বরণ তখন হবে, সে ত্বরণটা এরকম যখন, অর্থাৎ ভূপৃষ্ঠতে যখন একটা কোনো বস্তু চলছে তখন সেটা হবে ত্বরণ। আর যখন আপনার উপর থেকে যখন নিচে কোনো একটা বস্তু পড়বে তখন সেটাও ত্বরণ হয়, বাট সে ত্বরণটা হচ্ছে যে আমাদের অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। পৃথিবী যেহেতু নিজের দিকেই বস্তুটাকে টানছে, দ্যাট মিনস আমরা বলতে পারবো যে এখানে ত্বরণ হবে না, বরং সেটা হবে অভিকর্ষ ত্বরণ। তখন আমরা বলি এম তারপরে জি। স্যার এখানে এস এর বদল এইচ লিখেছেন কেন? তখন আমরা যখন পৃথিবীতে কোনো একটা বস্তু দূরত্ব অতিক্রম করে তখন আমরা সেটাকে সরণ বলি, আর উপর থেকে যেহেতু নিচের একটা ব্যাপার সেটা হচ্ছে একটা হাইট, তাই আমরা এখানে এইচ লিখে থাকি। দ্যাট মিনস আপনি বিভব শক্তির ক্ষেত্রে আপনি লিখতে পারবেন যে mgh। তো বিভব শক্তিকে আপনাদের বইয়ে যদি কোনো জিনিস দ্বারা প্রকাশ করে থাকে, ডব্লিউ ছাড়া অন্য কোনো জিনিস বা অন্য কোনো প্রতীক দ্বারা, সেটা আপনারা করতে পারেন। তো আমরা পড়েছিলাম আমাদের পটেনশিয়াল এনার্জি, তো ইপি ইকুয়াল হচ্ছে কত mgh। আপনাদের বই যেটা থাকবে সেটা আপনারা দিতে পারবেন। তাহলে আমাদের গতিশক্তি সমান ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, আর বিভব শক্তি ইপি ইকুয়াল হচ্ছে mgh। এই দুটো গেল। এখন আমাদেরকে জানতে হবে যে স্প্রিংয়ের ক্ষেত্রে কেন ঘটনাটা আসলে ডিফারেন্ট হয় একটু। স্প্রিংকে যখন আমরা টানি, টানার পরে যখন ছেড়ে দিই, সেটার ক্ষেত্রে আমাদের হাফ কে এক্স স্কোয়ার কেন আসলে সূত্রটা হয় সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো দেখেন এবার, তো এখানে অনেক ছেলেমেয়েরই অবশ্য জানার একটা কৌতূহল থাকে যে আসলে কিভাবে এই জিনিসগুলো হয়। সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে জানার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আসি এবার আমরা, তাহলে আমরা এখান থেকে বলছি এই যেটা, অর্থাৎ স্প্রিংয়ের ক্ষেত্রে আমাদের বিভব শক্তি সমান হচ্ছে যে ভি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। আমরা পড়েছিলাম ওই বিভব শক্তির ক্ষেত্রে একটু আগে শিখলাম যে কি mgh। কিন্তু স্প্রিংয়ের ক্ষেত্রে কেন এটা আসলে এরকম হয়, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার কেন হবে? তো আমি একটু বলে দিই যে কে হচ্ছে এখানে স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং ধ্রুবকটা কি সেটা একটু পরে আলোচনা করছি। আর এক্স হলো সংকুচিত দূরত্ব। তো স্প্রিং ধ্রুবক আর সংকুচিত দূরত্বর মধ্যে পার্থক্যটা আসলেই কোথায় এবং কোন জায়গায় সেটা আমার স্টুডেন্টকে আগে জানিয়ে দিই। ওকে, আমি একটা স্প্রিং নিলাম ঠিক এই রকম, এই যে একটু দেখেন, এটা হচ্ছে আমার স্প্রিং। তো এবার স্প্রিংকে আমরা কি করব, দেখতে পাচ্ছি আমরা এখানে মধ্যবর্তী দূরত্বগুলো একটু বড় আছে, মানে মধ্যবর্তী দূরত্বগুলো একটু বড় আছে। যখন আমরা এটাকে এইভাবে একটু চাপবো বা সংকুচিত করব, সংকুচিত করলে স্প্রিংটা একটু ছোট হয়ে যাবে। একটু লক্ষ্য রাখেন। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এখান থেকে এই অংশটুকু পরিমাণ সংকুচিত করেছি। তাহলে দেখেন তো, এখান থেকে এই অংশটুকু পরিমাণ সংকুচিত করেছি, এবং যেটা হচ্ছে 1 মিটার, অর্থাৎ 1 মিটার সংকুচিত করলাম, আমরা ধরে নিলাম কথাটা। তো 1 মিটার যখন আপনি সংকুচিত করবেন, সংকুচিত করার ফলে স্প্রিং কিন্তু একটা কাজ করার সামর্থ্য অর্জন করে ফেলে। যদি আপনি তখন এইখানে কোনো একটা বস্তু রাখেন, অর্থাৎ এরকম করে সংকুচিত করে রাখছেন, তারপরে যখন আপনি এখানে বস্তুটা রাখবেন, আপনি যদি হাত সরিয়ে ফেলেন তাহলে বস্তুটাকে দূরে সরিয়ে দিতে পারবে, অর্থাৎ এটা যেহেতু সামনের দিকে এখন অগ্রসর হতে পারবে, যেহেতু আমরা সংকুচিত করেছিলাম। তো তাহলে এখন আমরা এটা মেপে দেখব যে এই স্প্রিংটার ক্ষেত্রে 1 মিটার যখন আমরা সংকুচিত করলাম, সংকুচিত করার পর সে আসলে কতটুকু আমাদেরকে প্রতিক্রিয়া বলটা দিতে পারছে, মানে আমাদেরকে, অর্থাৎ এখানে যখন রাখবো সে কতটুকু বলে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
আমরা ধরে নিলাম 24 নিউটন বল তাকে প্রয়োগ করতে পারছিল। 1 মিটার তাহলে আমরা যদি সংকুচিত করি তাহলে 24 নিউটন বল সে প্রয়োগ করতে পারবে। তাহলে আপনি এখন আন্দাজ করতে পারবেন, আমি যদি আরও 1 মিটার এখান থেকে সংকুচিত করতাম তাহলে সর্বমোট হয়তো কত 2 মিটার, তাই না? তাহলে 2 মিটার যে সংকুচিত করলাম তখন আপনার 1 মিটারের ক্ষেত্রে 24, তাহলে 24 ধরুন 48 মিটার 48 নিউটন আমাকে কী করতে পারবে, বল প্রয়োগ করতে সে পারবে। তাহলে 3 মিটার করলে কতটুকু পারবে সেটা আশা করি এখন আর কোনো সমস্যাই হবে না। অর্থাৎ এই যে লক্ষ্য রাখেন, অর্থাৎ প্রতি 1 মিটার সংকুচিত করার জন্য কতটুকু আসলে সে বল প্রয়োগ করতে পারে, প্রতি 1 মিটার সংকুচিত মানে আপনার করার জন্য সে কতটুকু আসলে বল প্রয়োগ করতে পারে, সেটাই হচ্ছে যে কি তার জানেন স্প্রিং ধ্রুবক। তাহলে আপনি এখন এই 24 নিউটনটাকে যেটা আছে সেটাকে বলতে পারবেন যেটা হচ্ছে কে এর মান, অর্থাৎ এই স্প্রিংটার ক্ষেত্রে। তো এই যে এই স্প্রিংটার ক্ষেত্রে যে কে এর মানটা 24 নিউটন ধরলাম আমরা, বিভিন্ন স্প্রিংয়ের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম মান হবে। অর্থাৎ এটা মূলত নির্ভর করে স্প্রিংয়ের পাক সংখ্যা কতগুলো হচ্ছে। একই স্প্রিংয়ে যদি পাক সংখ্যা বেশি হয় তাহলে তার ধ্রুবকের মানটা বেড়ে যাবে, যদি মোটা হয় তাহলে তার ধ্রুবকের মানটা বেড়ে যায়, চিকন হলে ধ্রুবকের মানটা কমে যায়। মোটা হলে কেন বেড়ে যায়, তখন তার কাজ করার পরিমাণটা বেড়ে যায় বা কাজ করার সামর্থ্যটা বেড়ে যায়। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের যে সংকুচিত যতটুকু করেছিলাম সেটা 1 মিটার, সেটাকে আমরা ধরলাম যে এক্স। তাই বলেছিলাম আমরা এখানে যে কে হলো স্প্রিং ধ্রুবক, অর্থাৎ আমি 1 মিটার সংকুচিত করার ক্ষেত্রে কতটুকু আসলে আমাকে বল প্রয়োগ করতে পারবে সেটা হলো স্প্রিং ধ্রুবক, আর যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করবো। তাহলে এই স্প্রিংয়ের সংকুচিত ধ্রুবক যেটা মানে স্প্রিং ধ্রুবক যেটা সেটা হচ্ছে 24 নিউটন, এবং আমরা যতটুকু সংকুচিত করেছিলাম সেটা হচ্ছে আমাদের কতটুকু 1 মিটার। তাহলে এক্স মিটার সংকুচিত করলে আমাদের কতটুকু আমাদের স্প্রিং ধ্রুবক হচ্ছে, কে এর সমান ধ্রুবক হচ্ছে বা কে এর সমান হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যে 2 মিটার এবং 3 মিটারের ক্ষেত্রে আপনারা কাহিনীগুলো আশা করি এমনিতে বুঝতে পারবেন। একটু দেখে নেন তো, আমি অবশ্য সামনে আয়না আছে, তো আমি আয়নাতেও দেখতে পাচ্ছি যেখানে এফ ইকুয়াল কী লেখা আছে, কে এক্স, বা হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে যে 24 গুণিত 1 কেন দেওয়া হয়েছে বুঝতে পারছেন এবার? ওকে, দেখি আমি এবার 2 মিটার হলে কত হবে, তারপরে এফ ইকুয়াল কে এক্স বা এফ ইকুয়াল 48 কেন হয়েছে এখানে, বাস এগুলো আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো এখন এখানের ক্ষেত্রে আরেকটা জিনিস তো আমাদেরকে জানতেই হচ্ছে, তাহলে সেই জিনিসটা হচ্ছে কেমন একটু বলি। তাহলে এখানের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, সেই সূত্রটা কেমনে হয়ে গেল যেন হাফ কে এক্স স্কোয়ার কেমনে হয়ে গেল, তাই তো? তাহলে আমাদের এখন এটা জানতে হবে যে হাফ কে এক্স স্কোয়ার বাবু মশাই তুমি কেমনে হয়েছ। তো আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে মোট বলটা যদি একটু হিসাব করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কীরকম সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করব আমার স্টুডেন্টদেরকে বোঝানোর, তবে আপনাদের মনোযোগটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আসেন, এই স্প্রিংটার ক্ষেত্রে মোট বল আসলে এফ ইকুয়াল এফ প্লাস 0/2 কেন লিখে রাখছে আসলে, যখন একটা স্প্রিংকে ভালো করে বুঝবো আমরা এখান থেকে। হ্যাঁ, এটা আমাদের স্প্রিং ছিল। এবার স্প্রিংটাকে যখন আমরা কি করব, সংকুচিত করব, এখান থেকে সংকুচিত করলাম এ পর্যন্ত। হ্যাঁ, তো আমাদের যখন সংকুচিত করব তখন কিন্তু আসলে কোনো ধরনের আমরা কি পাই না, বল পাই না, বরং বল দিতে হয় আমাদেরকে। কথা বুঝতে পারছেন? আমাদের একটা বল প্রয়োগ করতে হয়। আর যখন সংকুচিত করার পরে মানে আমি যখন এই দিকে দিলাম তখন কিন্তু আমি নিজেই বল প্রয়োগ করছি, সে কিন্তু বল প্রয়োগ করে নাই। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে আমাদের ওর নিজস্ব বল নয়, তখন বলের মানটা হলো 0। ওর দ্বারা আসলে যতটুকু বল পাওয়া যাবে সেটা হলো যে আসলে আমাদের মোট বল মানে বল। তো আমরা যখন দিলাম তখন সেটা কিন্তু আসলে তার বল নয়, বরং এর দ্বারা বলের পরিমাণটা যেটা সেটা হলো 0। বাট আমি যখন সংকুচিত করেছি তখন কিন্তু সে আমাকে এইদিকে একটা বল প্রয়োগ করতে পারবে, তখন সেটাকে আমরা ধরে নিলাম কত আমাদের এফ। কতটুকু বল প্রয়োগ করেছে আমি জানি না। তাহলে এখন কথা হচ্ছে আমাদের এই বলটা আর এই বলটা আমরা যোগ করলে মোট বল পাবো। তো মোট বলকে যদি আমরা কি করি, এফ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের কি পাওয়া যায়, এফ প্লাস হচ্ছে কত 0/2। কিন্তু এখন কথা হচ্ছে যে 2 দ্বারা কেন আমরা ভাগ করে দিলাম, তার কারণ মোট বলের গড় এটা আসলে গড় অবশ্যই নির্ধারণ করতে হয়, এগুলোর ক্ষেত্রে সবসময় অবশ্যই গড় লাগবে। এখন আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে কি আমাদের এফ ডিভাইডেড কত পেলাম 2, অর্থাৎ আমাদের এফ এর মান যেটা পেলাম, অর্থাৎ এফ ইকুয়াল কত পাওয়া গেল, এফ ডিভাইডেড হচ্ছে কত 2। এবার একটু লক্ষ্য রাখেন, আমাদের এফ ডিভাইডেড 2 পেয়ে গেছি। এখন আমাদের ওই একই সিস্টেমে যে এফ এস এর ক্ষেত্রে আমরা কীভাবে এখানে মানটা পেয়েছি, তাই না? একটু দেখাই আপনাদেরকে। তো
তাহলে এফ ইকুয়াল এফ ডিভাইডেড বাই টু, এটা আমার কেন হয়েছে সেটা আমার স্টুডেন্ট আসলে ক্লিয়ার। এবার আসেন, তো আমাদের এখানে ক্ষেত্রে আমরা জাস্ট ওই যে বিভব শক্তি স্প্রিংয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে ভি। তো ভি ইকুয়াল আমাদের প্রথমত বলেছিলাম যে এফ এস তো হবে, এফ তো কাহিনী হবে। এবার মোট বলের মান যেটা সেটা আমরা কতটুকু একটু আগে বের করলাম যেন, এফ ডিভাইডেড বাই টু। তাহলে আমরা এখন কাজ করাবো, তাহলে এফ এর মানটা আমরা কত বসাবো, এফ ডিভাইডেড বাই কত টু, আর ইনটু হিসেবে কত থাকলো, এস থাকলো। এবার এস মানে আসলে কি, এস মানে হলো যে আমাদের ওই দূরত্ব, কিন্তু কথা হচ্ছে যে এফ ডিভাইডেড বাই 20 এস, কিন্তু কথা হচ্ছে যে এফ ইকুয়াল কে এক্স কেন চলে আসলো, আসলে এফ ইকুয়াল কে এক্স ডিভাইডেড বাই টু কেন এখানে চলে আসে, টু তো এখানে আছে এটা সেটা ঠিক আছে, বাট কথা হচ্ছে যে কি আমাদের এখানে এফ ইকুয়াল কে এক্স কীভাবে আসলে হয়ে গেল, তাই না? ওই যে আমরা যখন একটা স্প্রিংকে সংকুচিত করেছিলাম, খুব ভালো করে নজর রাখবো, আমরা যখন একটা স্প্রিংকে ধরেন এখান থেকে এটা আমরা কী করেছিলাম, সংকুচিত করেছিলাম। দেখেন আমি জাস্ট একটু বোঝাতে যাচ্ছি যে এফ ইকুয়াল কে এক্স কীভাবে আসছে। যখন আমরা সংকুচিত করেছিলাম তখন এখান থেকে এটার দূরত্ব আমাদের কত ছিল, এক্স মিটার, আর এ আমাকে কি করেছিল, একটা নির্দিষ্ট মান দিয়ে আঘাত করেছিল বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে আমাকে আঘাত করেছিল, সেটাকে আমরা কি ধরেছিলাম, কে ধরেছিলাম, অর্থাৎ স্প্রিং ধ্রুবক। কথা বুঝতে পারছেন? তো আমাদের ওখানের ক্ষেত্রে এই যে এফ মানে বলটা আসলে কি, বলের মান যেটা মানে এর দ্বারা যে বলের মানটা, অর্থাৎ এদিক কর্তৃক যে বলের মানটা, ওদিক থেকে বলের মানটা তো জিরো ছিল, বাট এর দ্বারা যে বলের মানটা হয়েছে সেটা হলো যে কি আমাদের এফ ইকুয়াল হচ্ছে কত, কে এক্স। কেন? তার মানে যে বল সমান হচ্ছে কি, বল সমান কি আমরা জানি, বল কাকে বলা হয়। তাহলে এখন বল যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আচ্ছা এতগুলো যদি কাহিনী করতে চাই তাহলে আবার তো সময় চলে যেতে পারে নাকি। তো যাই হোক, তাহলে আমাদের যে বলটা হয়েছিল সেটা হচ্ছে যে কি তার স্প্রিং ধ্রুবক অর্থাৎ কে এর মান, এবং এখান থেকে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারছিল সেটার গুণফল। তাহলে অর্থাৎ তার স্প্রিং ধ্রুবক ছিল আমাদের কি কে, আর আমাদের এখান থেকে এটা দূরত্ব যেটা সেটা হচ্ছে আমাদের এক্স মিটার। তাহলে এফ সমান আমরা কি লিখতে পারবো, অবশ্যই তার স্প্রিং ধ্রুবক এবং তার আমাদের দূরত্বের গুণফলের সমান। তাহলে এফ ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এখন এফ ইকুয়াল আমরা লিখতে পারবো, তাহলে আমাদের ওই যৌগনের ক্ষেত্রে কে এক্স আর ডিভাইড বাই থাকলো ওখানে টু থাকলো, আর আমাদের এখানের ক্ষেত্রে এই যে এস আছে, এই এসটা তো হলো যে আমাদের স্প্রিংয়ের ক্ষেত্রে দূরত্ব, তাই না? তাহলে আমাদের অবশ্যই এখানের ক্ষেত্রে কী লিখতে পারি, এটাই লিখতে পারি, অর্থাৎ দূরত্ব কতটুকু আমাদের করতে হয়েছিল, দূরত্ব যেটা আমরা যখন একটু সংকুচিত করলাম তাহলে ওখানে এক্স মিটার সংকুচিত করেছি নাকি কতটুকু সংকুচিত করেছি, বা বিভব শক্তি যেহেতু জানতে চাচ্ছি একটা নির্দিষ্ট দূরত্বতেও আমাদেরকে বিভব শক্তি জানতে হয়, তাই না? অর্থাৎ এখান থেকে এতটুকু টেনে নিয়ে আসলাম, তাহলে কতটুকু বিভব শক্তি দিবে, তাহলে এখান থেকে দূরত্ব যেটা সেটা তো এক্স মিটারই হবে। আবার যদি মনে করেন যে আপনি এখান থেকে এতটুকুতে জানতে চাচ্ছেন তাহলে এখানে এক্স, এখানে আরও একটা এক্স হলো, তাহলে 2x হলো, অর্থাৎ নির্দিষ্ট সংকুচিত একটা যে মানটা সেটাই তো আমরা, বা সেই জায়গাটাতে তো আমরা কি জানতে চাচ্ছি, বিভব শক্তি জানতে যাচ্ছি, অর্থাৎ এই জায়গাটা থেকে এতটুকু সংকুচিত করলাম, তাহলে এক্স মিটার আমরা কী করেছি, এখান থেকে সংকুচিত করেছি, অর্থাৎ এই জায়গাটা থেকে যদি আমরা এখন স্প্রিংটাকে ছেড়ে দিই তাহলে কতটুকু সে বিভব শক্তি তৈরি করতে পারবে, বা আমরা যদি এই জায়গাটাতে এখন নিয়ে আসি সংকুচিত করে তাহলে কতটুকু সে বিভব শক্তি তৈরি করতে পারবে, তাহলে আমি আসলে কতটুকু স্মরণ ঘটাচ্ছি সেটাই তো হচ্ছে এস এর মান, আর সেটাই তো আমরা ধরেছিলাম যে এক্স। আশা করে ক্লিয়ার। এবার এখন আমাদের কী হচ্ছে তাহলে, আপনাদের কে এক্স স্কোয়ার ডিভাইড হচ্ছে কত, টু, দ্যাট মিনস আমরা বলতে পারবো যে হাফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ আমাদের স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে বা স্প্রিংয়ের ক্ষেত্রে যদি কখনো বিভব শক্তি নির্ধারণ করতে চায় তাহলে আমাদের সূত্র যেটা হবে সেটা হচ্ছে যে কি কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এবার এখন দেখেন একটা চমৎকার বিষয়, গতিশক্তি এবং বিভব শক্তি নিয়ে আমাদের বেশ কিছু চমৎকার জিনিস জানার এখন একটা সময় এসেছে আমাদের, এবং এটা থেকেই আপনাদের সৃজনশীল হয় সব সময়, এই জিনিসটা থেকেই আপনাদের সৃজনশীল হবে সব সময় বেশিরভাগ। তো আমরা এখন সেই জিনিসটাই জানবো। তো চলুন আমরা ম্যাথমেটিক্যাল দিয়ে এই সমস্ত জিনিসগুলো জানার চেষ্টা করি। হ্যাঁ, ওকে। যারা যারা নতুন নতুন তারা কয়েকবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। এখানে একটা ছোট্ট দেওয়া আছে, এসি এর মান কত হবে সেটা আপনারা একটু আমাকে যারা যারা বলতে পেরেছিলেন তারা একটু কমেন্টে জানাবেন। মানে এখান থেকে এসি এর মান, মানে এখান থেকে এসি এর দূরত্বটা আসলে কত সেটা আমাকে জানাবেন। মানে যারা যারা করতে পেরেছেন তারা তারাই জানাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর না পারলেও একটু বলেন যে স্যার আসলে এখান থেকে পারি না, যে কীভাবে আসলে হয়েছে একটু দেখি। আমরা এখান থেকে বলেছে যে এ বি এর মান 20 মিটার, তাহলে এখান থেকে এই সম্পূর্ণটুকুর মান হলো আমাদের 20 মিটার।
তারপরে বলেছে বিসি ইকুয়াল হচ্ছে কত 16 মিটার, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত হলো কত 16। তাহলে আমাদের এসির মান কত হবে, সম্পূর্ণ ছিল 20 আর এখান থেকে এটা হলো 16, তাহলে এখান থেকে এটার মান কত হবে 4 হবে। আশা করি ক্লিয়ার করতে পারছি এবার আমার স্টুডেন্টরা। বাস, তাহলে এখন আপনাকে বলতে পারে যে এই জায়গাটাতে গতিশক্তি এবং বিভব শক্তির হিসাব করো। খুব ভালো করে মনে রাখেন, একটা বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা সবসময় কি হয় সেটা আপনি এখন এখান থেকে শিখতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট একটা বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটাতে আর এই যে এই বিন্দুটাতে ধরেন, আপনাকে যে কোনো দুইটা বিন্দু বলতে পারে। এই বিন্দুটাতেই বললো আপনাকে, ধরেন যে বি বিন্দু, আপনাকে বলবে যে দেখাও যে বি বিন্দুতে এবং সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি সমান। অর্থাৎ সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যে মানটা আমি পাবো, মনে করেন যে 50 পাইলাম, আর বি বিন্দুতেও গতিশক্তি এবং বিভব শক্তির হিসাব করে দেখব যে 50ই আছে। তো কিভাবে এই জিনিসটা আসলে প্রমাণ করতে হবে আমাদেরকে, সেটাই হচ্ছে আমাদের এখানে জানার মুখ্য বিষয়। তো আমরা যে জিনিসটাকে আসলেই এই জায়গাতে একটু চিন্তা করব, কিভাবে একটু দেখে আপনাদেরকে। আমাদের বস্তুটা এই জায়গাটাতে ছিল, এবার এখানে ক্ষেত্রে ভূপৃষ্ঠতে আছে। তাহলে ভূপৃষ্ঠতে যখন থাকে তখন তার কিন্তু কোনো ধরনের বিভব শক্তি থাকে না। আর যখনই আপনি ভূপৃষ্ঠ থেকে এভাবে ছুড়ে দিবেন, তখনই কি হলো, তার গতিশক্তিটা সবচেয়ে বেশি হবে। দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। যখন আমি এখান থেকে চালিয়ে দিলাম, তাহলে কি হলো, ভালো করে বুঝবেন। আমি এভাবে চালিয়ে দিলাম, তখন এখানে আমি যখন চালিয়ে দিলাম তখনই তার গতিশক্তিটা সর্বোচ্চ, এবং সে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে তার বিভব শক্তি জমা হচ্ছে। এবার নির্দিষ্ট একটা জায়গাতে গিয়ে বলছে যে ভাই আমি তো যেতে পারবো না, আমি আবারও নিচের দিকে আসবো। তার মানে এই জায়গাটাতে তার গতিশক্তি আর নাই। তখন সে বলছে আমি তার উপরে যেতে পারতেছি না, তাহলে আমার এই জায়গাটাতে গতিশক্তি নাই ভাই, এই জায়গাটাতে আমার বিভব শক্তি সবচেয়ে বেশি। আবারও বুঝতে হবে, আমি এখান থেকে বস্তুটাকে চালিয়ে দিলাম, তাহলে যখন আমি চালালাম তখনই তার গতিশক্তিটা হলো সর্বোচ্চ, আর আস্তে আস্তে তার মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে। তাহলে এখানে বিভব শক্তি কত, 0। তখন এখানে তার কোনো বিভব শক্তি থাকবে না। বিভব শক্তি হতে গেলে অবশ্যই ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে হবে। তাহলে গতিশক্তি সর্বোচ্চ আর বিভব শক্তি 0 ছিল। আস্তে 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 গতিশক্তি কমবে, বিভব শক্তি বাড়বে। আস্তে 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 গতিশক্তি কমবে, বিভব শক্তি বাড়বে। সর্বোচ্চ উচ্চতা, এবার সর্বোচ্চ উচ্চতাতে বিভব শক্তি সর্বোচ্চ থাকবে, কিন্তু গতিশক্তি আর থাকবে না। তখন সে আবারও নিচের দিকে নামতে থাকবে। এবার নিচের দিকে যখন নামবে তখন গতিশক্তি তার আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে। এবার বিভব শক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে, বিভব শক্তি কমতে থাকবে। আবারও যখন নামবে গতিশক্তি বাড়লো, গতিশক্তি সর্বোচ্চ হবে এখানে এসে। যখন উপর থেকে নিচে পড়বে গতিশক্তি সর্বোচ্চ হবে, বিভব শক্তি এখানে এসে আবারও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই বিষয়টা এখান থেকে কনফার্মলি ক্লিয়ার করলেই আপনি এখান থেকে অংশগুলো ক্লিয়ার করতে পারবেন। তাহলে একটু লক্ষ্য রাখেন, আপনি যখন এই সি বিন্দু আর বি বিন্দুর হিসাব করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে সি বিন্দুতে গতিশক্তি কত আছে আর বিভব শক্তি কত আছে, আর বি বিন্দুতে গতিশক্তি কত আছে আর বিভব শক্তি কত আছে, সেটা হিসাব করা আমার, তাই না? তাহলে আমি এখন চিন্তা করব যে সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি আর বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি। তাহলে আমি আগে বি বিন্দুর হিসাবটা করে ফেলবো। বি বিন্দুর ক্ষেত্রে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আপনার দুইটা মান আছে, একটা হচ্ছে গতিশক্তির আর একটা হচ্ছে বিভব শক্তির। তাহলে প্রথমত আমরা বলে দিব যে গতিশক্তির মান কত হবে বলেন তো আপনারা দেখি, আপনারা কি বলতে পারছিলেন কিনা এখানে দেখি। বি বিন্দুতে গতিশক্তি কি হবে, 0 হবে। কেন বি বিন্দুতে কেন আসলে গতিশক্তি 0 হলো? তখন সর্বোচ্চ উচ্চতা, এখানে সর্বোচ্চ উচ্চতা এটা আসলে। তো আমরা একটা নির্দিষ্ট ভরের বস্তু যেহেতু নিয়ে কাজ করেছিলাম, তাহলে আমরা এখানে কাজ করি যে এখানের ক্ষেত্রে আমার সর্বোচ্চ উচ্চতা, এই বস্তুটা যে ছিল, এই বস্তুটা ভর ধরে নিলাম আমরা 2 কেজি ধরলাম, 2 কেজি, তাহলে 2 কেজি ধরে নিলাম আর কি। হ্যাঁ, তো আমরা এখন গতিশক্তি ইকুয়াল হচ্ছে কত, এম জি, তারপরে হচ্ছে যে কি আমাদের এইচ, তাই তো? মানে সরি, এই গতিশক্তি হলো হাফ mv স্কোয়ার, গতিশক্তি ইকুয়াল হচ্ছে হাফ mv স্কোয়ার। আমরা এখন এখানে যে 0 হয়েছে সেটা আমরা কীভাবে লিখবো? তাহলে আমরা জানি গতিশক্তি সমান হচ্ছে কত, হাফ mv স্কোয়ার। তাহলে এখানে আমরা হাফ বসাই, ইন্টু এম এর মান 2 কেজি বসাই, কিন্তু ভি মান হচ্ছে শেষ বেগ। এখান থেকে যখন বস্তুটা উপরে উঠেছিল তখন এখানে বেগটা তার 0 ছিল, শেষ বেগটা কোনো ধরনের বেগ ছিল না। তাহলে তার গতিশক্তির ক্ষেত্রে শেষ বেগের মানটা যদি 0, দ্যাট মিনস সম্পূর্ণ মানটা 0, দ্যাট মিনস আমাদের 0 পাওয়া গেল। তাহলে গতিশক্তি 0 কেন হয়েছে সেটা আমার স্টুডেন্টটা ক্লিয়ার আশা করছি। এবার ওই বিন্দুটাতে বিভব শক্তি আমাকে বের করতে হবে। তাহলে ওই বিন্দুতে এখন আমরা বিভব শক্তি বের করবো। আমার কই টিস্যু ভাইকে কোথায় রাখলাম? হ্যাঁ,
তাহলে ওই বিন্দুতে বিভব শক্তি বের করি। তাহলে বিভব শক্তি সমান কি জানি আমরা, দেখেন এই যে লক্ষ্য রাখেন বিভব শক্তি। তাহলে এখন আমরা জানি বিভব শক্তি সমান হচ্ছে কি mgh। তাহলে m এর মান আমরা জানি সেটা হচ্ছে কত, 2 কেজি। বসিয়ে দিই আমরা। g এর মান হচ্ছে কত 9.8 ইন্টু h এর মান কতটুকু ছিল, অর্থাৎ এই বিন্দুতে h এর মান, এখানে h এর মান কত সম্পূর্ণটুকু 20 মিটার। তাহলে এখানে পাওয়া যাবে কত 20। তাহলে এখন আমরা এটাকে গুণ লাগাই দেব। গুণ লাগান, আপনারা করেন, অঙ্কগুলো করেন, আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো, একটু বুঝেন। তাহলে 20, তাহলে যেখানে 20 ইন্টু হলো কত 9.8 ইন্টু হলো যে কত আমাদের 2, 392। কত পাওয়া গেল 392। তাহলে আমাদের এই যে বি বিন্দুটাতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা কত হবে, তাহলে 392 প্লাস হচ্ছে 0 মানে হচ্ছে যে 392। তাহলে আমাদের যে বি বিন্দুতে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি কতটুকু রয়েছে 392 জুল। যেহেতু শক্তির একক জুল, তাহলে আমরা ওখানে বলে দিতে পারবো যে ইয়েস গতিশক্তির একক জুল। বাস, ওখানে আমাদের 392 জুল কি রয়েছে, গতিশক্তি প্লাস বিভব শক্তির অ্যাডজাস্টমেন্ট রয়েছে। এখন আপনি সি বিন্দুতে হিসাব করতে পারবেন। তাও মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের কি করতে হবে, সি বিন্দুতে আসলে কতটুকু গতিশক্তি আর কতটুকু বিভব শক্তি আছে সেটা নির্ধারণ করতে হবে। তো সেটা নির্ধারণ করতে ছেলেমেয়েরা বেশি ভুল করে থাকে। তো এই জিনিসটা একটু ভালো করে কনফার্ম করার চেষ্টা করেন। তো সি বিন্দুতে আমাদের গতিশক্তি আগে আমরা বের করব। তাহলে আমরা জানি গতিশক্তি, আমরা একেবারে লিখে দিই যে সি বিন্দুতে গতিশক্তি ইকুয়াল হচ্ছে কত, হাফ mv²। কিন্তু কথা হলো যে আমাদের এখানে ক্ষেত্রে এম এর মানটা জানা আছে, আমরা লিখে ফেলি। তাহলে এখানে থাকছে কত, হাফ থাকলো ইন্টু এম এর মান হচ্ছে কত 2, আর v² এর মান লাগবে। তাহলে আমরা কাজ করব, আমরা জানি v² ইকুয়াল হচ্ছে কত u² প্লাস হচ্ছে কত 2gh। তাহলে আদিবেগের মান অবশ্যই 0 ছিল, অর্থাৎ যখন সি বিন্দুর কথা আমরা চিন্তা করব তখন উপর থেকে কিন্তু আমাদের বস্তুটা নিচের দিকে পড়েছে। দ্যাট মিনস এখানে আদিবেগটা তার কি ছিল, 0 ছিল। তারপর আমাদের এখান থেকে এই অংশটুকুর মানটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কাজ কমপ্লিট করবো সি বিন্দুতে আর কি। তাহলে গতিশক্তির হিসাব করব প্লাস হচ্ছে আমরা বিভব শক্তির হিসাব করব। কথা বুঝতে পারছেন? তাহলে এখন সি বিন্দুতে গতিশক্তি কতটুকু আছে, তাহলে আমাদের এখান থেকে যখন বস্তুটা আমাদের পড়ছিল, বস্তুটা যখন আমাদের পড়েছিল তখন এই জায়গাটাতে তার কি রয়েছে, গতিশক্তি প্লাস বিভব শক্তি দুটোই রয়েছে। তাহলে এখন এই জায়গাটাতে গতিশক্তি কত, তাহলে গতিশক্তি বের করার জন্য আমাদেরকে দূরত্ব লাগবে। তাহলে আদিবেগটা কি ছিল, তার 0 ছিল। তাহলে এখানে থাকলো 2 ইন্টু জি এর মান হচ্ছে কত 9.8 ইন্টু এইচ এর মান যেটা। তাহলে আমাদের এই যে এই জায়গাটা থেকে এইচ এর মানটা এখন কোনটা ধরবো, ছেলেমেয়েরা আসলে সেই জায়গাটাতে একটু কনফিউশন তৈরি করে ফেলে। অর্থাৎ এখান থেকে এই অংশটুকুর দূরত্বটা ধরবো নাকি এখান থেকে এই অংশটুকুর আসলে ধরবো আমি। কথা বুঝতে পারছেন? তাহলে আমি যে এখান থেকে বস্তুটা নিচের দিকে পড়ছিল, তাই তো এখান থেকে কিন্তু বস্তুটা নিচের দিকে পড়ছিল, দ্যাট মিনস তার গতিশক্তির যে দূরত্বটা সেটা কিন্তু আমাদের অবশ্যই এখান থেকে এই অংশটুকু দিয়ে আমাদেরকে কী করতে হবে, ধরতে হবে। তাহলে কতটুকু আছে আমাদের এইচ এর মানটা, আমাদের এখান থেকে এই অংশটুকু দূরত্বের মান হচ্ছে কত আমাদের বিসি। তাহলে বিসি থেকে 16, আমাদের 16 পেয়ে যাব। তাহলে আমাদের যে মানটা পাই 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত 16। তাহলে যে 2 ইন্টু হচ্ছে কত 9.8 ইন্টু হচ্ছে কত 16, সেটা পাই গেলাম 313.6। তাহলে 313 হচ্ছে কত 6। তাহলে আমাদের এখান থেকে এই অংশটুকুতে যখন আমরা পাবো তখন সেখানে আসলে কতটুকু গতিশক্তি ছিল সেটা পেয়ে গেলাম। কথা বুঝতে পারছেন মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, তাহলে 313.6 এটা হচ্ছে v² মানটা, তাহলে আমরা এখানে বসে দিই। তাহলে v² মানটা আমরা কত পেলাম 313.6। এটা এবং এটা কেটে যায়, দ্যাট মিনস আমাদের 313.6 কিন্তু থাকে। তাহলে এই যে এই বিন্দুটাতে আমাদের গতিশক্তি অর্থাৎ উপর থেকে যখন নিচের দিকে আসলো মানে আঘাত করার যে শক্তিটা সেটা হচ্ছে 313.6 জুল। তাহলে এই জায়গাটাতে আমাদের কি আছে, এবার বিভব শক্তিও আছে না? বিভব শক্তি মানে কি, নিচ থেকে যত উপরের দিকে আমরা তুলবো সেটার হিসাব, নিচ থেকে যত উপরের দিকে তুলবো আমরা সেটার হিসাব। আপনি আবার ওই উপর থেকে নিচের দিকে দূরত্ব ধরতে পারবেন না। তখন বিভব শক্তির ক্ষেত্রে সব সময় আমরা ভূপৃষ্ঠ থেকে সেটা কত উচ্চতাতে আছে সেটা হিসাব করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের বিভব শক্তি সমান আমরা কি জানি, আবারও লিখে দেবো mgh। তাহলে এম এর মান 2 ছিল ইন্টু জি এর মান হচ্ছে কত 9.8 ইন্টু এইচ এর মান। এবার এইচ এর মানটা নিতে এখানে ছেলেমেয়েরা ভুল করে, এইচ এর মান আবারও তারা নিয়ে ফেলে কতটুকু 16 মিটার। তাহলে আমাদের বিভব শক্তি উপর থেকে নিচের দিকে ধরতে হবে না। বিভব শক্তি মানে কি, বস্তুটা আসলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতাতে আছে। তাহলে এখন ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতাতে আছে মানে এসি এর মানটা লাগছে মানে কত 4, মানে 4 বসিয়ে দেবো আমরা। তাহলে আমাদের
2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত 4, আমরা পেলাম কত 78.4, তাহলে আমাদের 78.4 জুল। তাহলে আমি এখানে গতিশক্তি পেয়েছিলাম এটা আর বিভব শক্তি পেলাম এটা। তাহলে এখন সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি আমরা যোগ করব। তাহলে এটার সাথে যোগ করব আমরা কত 313.6, আমরা আবারও পেলাম 392, অর্থাৎ এটা যোগ করে 392। অর্থাৎ যে কোনো একটা বিন্দু যদি আপনি চিন্তা করেন মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে কোনো একটা যদি বিন্দু চিন্তা করেন, সেই বিন্দুটা আরও যে কোনো একটা বিন্দু যদি চিন্তা করেন, গতিশক্তি প্লাস বিভব শক্তির মানটা সবসময় কী থাকবে, সমান থাকবে। আর এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার সূত্র। শক্তির সংরক্ষণশীলতার সূত্র আমাদেরকে বলে যে এখানে শক্তির কোনো ক্ষয় ঘটে না, একটা শক্তি আর একটা শক্তিতে কী হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। তো এই বিন্দুতে যেমন আমাদের গতিশক্তির মানটা বেশি ছিল, বিভব শক্তির মানটা কী ছিল, কম ছিল। এই জায়গাটাতে কী হয়েছিল, বিভব শক্তির মান বেশি ছিল, গতিশক্তির মান কম ছিল। দ্যাট মিনস কনভার্ট হয়ে যাচ্ছে, একটা শক্তি অন্য একটা শক্তিতে কী হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, মানে শক্তির এখানে কোনো ধরনের ক্ষয় হয় না। তো এই ছিল আসলে আমাদের এত বড় একটা ক্লাস। আসলে ক্লাস করে আমারও একটু কেমন জানি লাগতেছে, বহুতক্ষণ আপনাদের সাথে কথা বলা হয়ে গেছে আসলে। তো যাই হোক, আশা করি আমার স্টুডেন্টরা বুঝতে পারছে। সম্পূর্ণ ক্লাস করার পরে যদি কোনো সমস্যা থাকে তারপর আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সকল কমেন্টের উত্তর দেবো আপনাদের। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।